আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শারমিন আক্তার সুমি, মেডিকেল অফিসার, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল। আমাদের কাছে অনেকেই জানতে চান যে বাচ্চা নেওয়ার আগে কোনো পরিকল্পনা থাকা উচিত কিনা। অবশ্যই বাচ্চা নেওয়ার আগে কিছু পরিকল্পনা থাকা উচিত। যখন আপনার একটা বাচ্চা প্ল্যানিং করবেন তখন যদি কিছু পরিকল্পনা গ্রহণ করেন তাহলে আপনার গর্ভধারণের সম্ভাবনা এবং মা ও শিশুর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। অনেক সময় কি খেতে হবে, কি এড়িয়ে চলতে হবে, কি টেস্ট লাগবে, কোনো ভিটামিনের অভাব আছে কি না, বা অন্য কোনো সমস্যা আছে কি না, বা কী অবস্থা ডাক্তারের কাছে যেতে হবে, এটা আমাদের জানা থাকে না। এই জন্য সব কিছু মিলিয়ে বাচ্চা নেওয়ার আগে একটা প্ল্যানিং থাকা উচিত। এই প্ল্যানিংগুলো অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। এখন আমরা সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমত ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড প্রেগনেন্সির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান এবং একজন মা বাচ্চা নেওয়ার আগে অবশ্যই তার শরীরে পর্যাপ্ত পরিমাণ ফলিক অ্যাসিড থাকতে হবে। যদি তার প্রেগনেন্সির সময় তার শরীরে পর্যাপ্ত ফলিক অ্যাসিড না থাকে তাহলে বাচ্চার ব্রেন এবং মেরুদণ্ডে জন্মগত কিছু ত্রুটি নিয়ে জন্মাতে পারে। সেই জন্য এই বিষয়গুলো নিয়ে আমাদের কনসার্ন থাকতে হবে এবং অবশ্যই বাচ্চা প্ল্যানিং করার আগে থেকেই ফলিক অ্যাসিড বা ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন ব্রোকলি, বাঁধাকপি, তারপরে হচ্ছে কলিজা, ডিম, কমলা, এই ধরনের খাবারে বেশ ভালো পরিমাণে ফলিক অ্যাসিড থাকে। তবে যেহেতু প্রেগনেন্সিতে বেশি পরিমাণে ফলিক অ্যাসিড লাগে, অনেক সময় শুধু খাবার দিয়ে এই ফলিক অ্যাসিড পূরণ নাও হতে পারে। সেক্ষেত্রে ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট কিন্তু লাগতে পারে। তবে কোনো ক্ষেত্রেই নিজেরা সেই সাপ্লিমেন্ট গ্রহণ করবেন না। একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ফলিক অ্যাসিড বা যে কোনো ধরনের ভিটামিন লাগলে এটা গ্রহণ করবেন। এরপরে হচ্ছে আমাদের মেয়েদের শরীরে শুরু থেকে একটা আয়রনের ঘাটতি থাকে এবং অনেক মেয়েরাই এই আয়রনের ঘাটতি থেকে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়াতে ভোগেন। এটা অনেকগুলো কারণে হতে পারে, যেমন হচ্ছে তার আয়রনযুক্ত খাবার না খাওয়া, পিরিয়ডের সময় অনেক বেশি ব্লিডিং হয়ে যাওয়ার কারণে একটা ঘাটতি মেয়েদের শরীরে সবসময় থেকে যায়। এবং এই আয়রনের ঘাটতি নিয়ে যদি একটা মেয়ে মা হওয়ার চেষ্টা করেন বা মা হন, সেক্ষেত্রে কিছু কমপ্লিকেশন তৈরি হতে পারে, যেমন তার বাচ্চার ওজন কম হওয়া, তারপরে সময়ের আগে বাচ্চা হয়ে যেতে পারে, অনেক সময় বাচ্চা মারাও যেতে পারে। তবে এটা নিয়ে ভয়ের কিছু নেই। বেশিরভাগ সময়েই ঠিকমতো খাওয়া দাওয়া এবং কিছু মেডিসিনের মাধ্যমে এই আয়রনের ঘাটতি পূরণ করা সম্ভব। সেক্ষেত্রে কি ধরনের খাবার আমরা খেতে পারি, যেমন কলিজা, লাল শাক, কচু বা কচু জাতীয় খাবার, কাঁচকলা ইত্যাদি খাবারের মধ্যে আয়রন থাকে এবং বাজারে কিছু ভালো সাপ্লিমেন্টও পাওয়া যায়। এরপর আসছে হচ্ছে ভিটামিন ডি। আমরা সবাই জানি যে ভিটামিন ডি কিন্তু আমাদের হাড় এবং দাঁত গঠনের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পেটের বাচ্চার হাড় এবং দাঁত এদের সুন্দর গঠন এবং সুরক্ষার জন্য ভিটামিন ডি গ্রহণ করতে হবে। ভিটামিন ডি আমরা যেমন খাবার থেকে পাই, আমরা কিন্তু সূর্যের আলো থেকে সরাসরি ভিটামিন ডি পেতে পারি। তাই আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ আলো লাগাতে হবে। এবং যদি আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে সাপ্লিমেন্ট নিতে হতে পারে। তবে অবশ্যই এটা ডাক্তারের সাথে পরামর্শ করে সেই সাপ্লিমেন্ট গ্রহণ করবেন। এরপরে আসছে হচ্ছে টিকা। আমাদের অনেক ধরনের টিকা নিতে হয় মেয়েদের। তবে যদি কোনো টিকা আপনার আগে থেকে নেওয়া না থাকে বা নেওয়া লাগে, অবশ্যই আপনি বাচ্চা কনসিভ করার আগে চুলো নেওয়ার চেষ্টা করবেন। কারণ অনেক সময় হচ্ছে বিভিন্ন টিকা নেওয়া দেওয়া থাকলে কিছু কমপ্লিকেশনস হয়। যেরকম যদি হেপাটাইটিস বি এর টিকা না দেওয়া থাকে, যদি মায়ের হেপাটাইটিস বি থাকে, সেই হেপাটাইটিস বি মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে চলে আসতে পারে। এবং অবশ্যই টিকা দেওয়ার পরই বাচ্চানোর চেষ্টা করবেন না, 1 থেকে 1.5 মাস অবশ্যই ওয়েট করবেন। এবং অবশ্যই আপনি এটা এনশিওর করবেন যে আপনার সব টিকা দেওয়া আছে কিনা এবং কোনো টিকা দেওয়া বাদ আছে কিনা। এরপর হচ্ছে ক্যাফিনযুক্ত খাবার। ক্যাফিন আমাদের শরীরের জন্য খুব একটু উপকারী নয় এবং যারা বাচ্চা নেওয়ার চিন্তা করছেন তারা অবশ্যই আস্তে আস্তে ক্যাফিন নেওয়ার মাত্রাটা কমিয়ে দেবেন। এই অতিরিক্ত ক্যাফিনের কারণে যেমন আমাদের ঘুমের সমস্যা হয়, হজমের সমস্যা হয় এবং এই অতিরিক্ত ক্যাফিন কিন্তু একটা মায়ের জন্য অনেক ক্ষতিকারক হতে পারে। অনেক সময় মিসক্যারেজ হতে পারে, বাচ্চার ওজন কম নিয়ে জন্মাতে পারে। তাই বাচ্চা নেওয়ার চিন্তা করলে অবশ্যই আপনারা দুজন, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ দুজনই ক্যাফিনের মাত্রা একদম কমিয়ে আনার চেষ্টা করবেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওজন। ওজনের উপর নির্ভর করে আমাদের শরীরের অনেক কিছু। যদি আমাদের ওজন বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সির আগে এবং প্রেগনেন্সির পরে অনেক ধরনের কমপ্লিকেশন তৈরি হতে পারে বা অনেক রোগে আক্রান্ত হতে পারেন। যদি ওজন বেশি থাকে অনেক সময় অনেক ধরনের হরমোনাল প্রবলেম তৈরি হয় শরীরের মধ্যে এবং বাচ্চা কনসিভ করতে দেরি হয়, অনেক সময় অনেক সমস্যাও হয়। এছাড়া বাচ্চা কনসিভ হওয়ার পরেও কিন্তু আপনার
গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস বা হাইপারটেনশন এগুলো গ্রো করতে পারে। এছাড়া আপনার যদি ওজন বেশি থাকে, বাচ্চা হওয়ার সময় নর্মালি বাচ্চা হতে চায় না, অনেক সময় সি-সেকশন লাগে বা সাইড কেটে বাচ্চা বের করতে হয়, এটা কিন্তু বেশ কষ্টকর। তাছাড়া যদি ওজন কম হয় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। কিরকম? সেটা বাচ্চার ওজন কম হতে পারে, বাচ্চার সময়ের আগে হতে পারে। তাই অবশ্যই বাচ্চা নেওয়ার আগে আপনি আপনার ওজন চেক করবেন যে আপনার হাইটের সাথে, আপনার বয়সের সাথে, আপনার শারীরিক কন্ডিশনের সাথে আপনার ওজন ঠিক আছে কিনা। তবে অবশ্যই খেয়াল রাখবেন যে কনসিভ করার পরে কিন্তু ওজন কমানোর চেষ্টা করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু মা এবং বাচ্চা দুজনের ক্ষতি হতে পারে। এরপরে পুষ্টিকর খাবার। অবশ্যই বাচ্চা নেওয়ার আগে যদি লাইফস্টাইলে ব্যাপক পরিবর্তন আনতে হবে। কিরকম? সাধারণত আমরা কি করি, আমরা পেট ভরে ভাত খেতে পছন্দ করি, কিন্তু এটা হওয়া উচিত উল্টো, যে আগে সবজি খাবো, মাছ মাংস খাবো, তারপর সাথে ভাত খাবো। অর্থাৎ যদি সহজ করে বলি তাহলে একটা প্লেটের 4 ভাগের অর্ধেক অর্থাৎ 2 ভাগ হওয়া উচিত সবজি বা তরকারি, শাক, বাকি 2 ভাগের 1 ভাগ হওয়া উচিত মাছ বা মুরগি বা যে কোনো গোশত বা ডিম, এই ধরনের খাবার, এবং আর 1 ভাগ হওয়া উচিত ভাত। অর্থাৎ ভাত দিয়ে তরকারি না খেয়ে তরকারি দিয়ে ভাত খাওয়া। তবে আমরা যেরকম ক্ষুধা লাগলেই ভাজা পোড়া খাই, বিস্কিট খাই, চানাচুর খাই বা বাইরে প্রসেসড খাবার খাই, এটা খাওয়া ঠিক না। তার পরিবর্তে কিন্তু আমরা খেজুর খেতে পারি, ফল খেতে পারি, বাদাম জাতীয় খাবার খেতে পারি। এগুলো কিন্তু বাচ্চার ব্রেনের জন্য বা বাচ্চার গঠনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই এই সময়ে বাইরের বাজে খাবার না খেয়ে বাদাম, খেজুর এগুলো খাওয়ার চেষ্টা করবেন। এবং কি কি খাবার এড়িয়ে চলবেন, যেমন বাইরের হাইলি প্রসেসড ফুড খাওয়া যাবে না, তেল চর্বি দেওয়া, মশলা দেওয়া এই ধরনের খাবার খাওয়া যাবে না। রাস্তার পাশের খোলা নোংরা এই খাবারগুলো খাওয়া যাবে না। যে খাবারগুলো খেলে আপনার শরীরে ক্ষতি হয় সেগুলো কিন্তু আপনার বাচ্চারও ক্ষতি করবে। তাই বাচ্চা নেওয়ার আগে এবং কনসিভ করার পরে এই ধরনের খাবারগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ব্যায়াম। আমাদের বাচ্চা কনসিভ করা থেকে শুরু করে বাচ্চা ডেলিভারি হওয়ার পর্যন্ত লম্বা একটা জার্নি, এবং এই জার্নির জন্য আমাদের শরীরকে ফিট রাখা উচিত। তাই আমাদের কিছু এক্সারসাইজ করা উচিত। সেটা এমন নয় যে আপনার বাইরে গিয়ে বা জিমে গিয়ে করতে হবে। আপনি ঘরে বসে টুকটুক করে অল্প কিছু কিন্তু এক্সারসাইজ করতে পারেন, যেটা আপনার দৈনন্দিন কাজে বাধা সৃষ্টি করবে না, অনেক সময় নেবে না, কিন্তু আপনাকে ফিট রাখবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ধূমপান। ধূমপানের কারণে কিন্তু বাবা মায়ের অনেক ধরনের সমস্যা হতে পারে। তাই যদি আপনি বাচ্চা প্ল্যানিং করে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা বাবা দুজনকেই ধূমপান থেকে বিরত থাকতে হবে। এবং শুধু বিরত নয়, আশেপাশেও থেকে ধূমপান না করে বা সেই ধোঁয়া এসে যেন মায়ের ক্ষতি না করে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। কারণ ধূমপানের কারণে অনেক সময় কিন্তু আপনার প্রতিবন্ধী বাচ্চা হতে পারে, বাচ্চার ওজন কম হতে পারে, আরও কিছু কমপ্লিকেশনস হতে পারে। তাই অবশ্যই ব্যাপারটা মাথায় রাখবেন। এরপরে রোগ নিয়ন্ত্রণ। যদি আপনার আগে থেকে কোনো রোগ থেকে থাকে, যেমন ডায়াবেটিস বা হাইপারটেনশন বা যে কোনো রোগ থেকে থাকে, সেই রোগ আপনার কন্ট্রোলে আছে কিনা, সেই রোগ দিয়ে আপনি মা হতে পারবেন কিনা, বা মা হতে গেলে কোনো কমপ্লিকেশনস তৈরি হবে কিনা, এই জিনিসগুলো কিন্তু আগে থেকেই আপনাকে জানতে হবে, এবং তার জন্য অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই সবগুলো বিষয় যদি আমরা মাথায় রাখি তাহলে যখন আপনি বেবি প্ল্যানিং করবেন এবং কনসিভ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা সুস্থ থাকবে।